একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত বাংলায় যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে নুন কবিতা অন্যতম। নুন কবিতাটি লিখেছেন আধুনিক কবি তথা প্রবীণতম কবি, তোমরা বলতে পারো শঙ্খ ঘোষের পরেই যার স্থান রয়েছে তিনি হলেন জয় গোস্বামী। জয় গোস্বামীর লেখা এই নুন কবিতাটি ভুতুম বাগান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নুন শব্দের অর্থ আমরা সকলেই জানি যে লবণ। আমরা যখন কবিতাটার সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করব তখন বুঝতে পারবো যে কবিতার ভাববস্তুটা কিন্তু অতি সহজ সরল হলেও একটা হৃদয় বেদনাদায়ক। কেননা নুন কবিতাটি নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষের যে স্বপ্ন দেখা, নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষের মনের মধ্যে যে আকুতি, বিরক্তিভাব, স্বপ্ন দেখা ইত্যাদি কিন্তু প্রত্যেকটা লাইনে প্রকাশিত হয়েছে। তোমরা বলবে হঠাৎ নিম্নবিত্ত সম্প্রদায় কেন আসলো? আসলে আমাদের সমাজ তিনটি স্তরে বিভক্ত। একটা হলো উচ্চবিত্ত সম্প্রদায়, যেমন আম্বানি, রতন টাটা মতন ইত্যাদি মানুষেরা। আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষেরা যেমন রয়েছে তেমনই কিন্তু নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষরাও রয়েছে। এই যে আমরা ঘর বাড়িতে বসে আছি, যারা তৈরি করেছে যে রাজমিস্ত্রি বা লেবার, তারা যে বাড়ি ঘরে থাকে, তাদের যে রোজ নামছা, তো এইগুলোর খবরাখবর কিন্তু আমরা কেউ রাখি না। ঠিক একইভাবে আমাদের বাড়ির আশেপাশের যে পথঘাট বা পয় প্রণালী ব্যবস্থাগুলো যারা প্রতিনিয়ত প্রত্যেকদিন সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, তাদের কথা কিন্তু আমরা ভুলে যাই। একমাত্র যখনই তাদের রাস্তায় দেখি তখন মনে পড়বে তাদের রুচি নামচা বা দৈনন্দিন জীবনের কথা, কিন্তু পরবর্তীকালে আমরা কিন্তু ভুলে যাই পুরোপুরিভাবে। অথচ কোনো একটা সেলিব্রিটির যদি কিছু হয়ে যায়, পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে খবরের কাগজে আমরা কিন্তু পাতার পর পাতা বিভিন্ন লেখা বা বিভিন্ন খবর আমরা কিন্তু শুনতে পাই। তো এই যে নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষের মনের মধ্যে যে আকুতি, মনের যে স্বপ্ন, আবার স্বপ্ন যে ভেঙে যায় ইত্যাদি কিন্তু আমাদের এই নুন কবিতার প্রত্যেকটা লাইনে পরতে পরতে প্রকাশিত হয়েছে। আমি লাইন ধরে ধরে আলোচনা করছি এবং তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। কেননা সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটি ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। তোমরা অবশ্যই মতামত জানিও এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। প্রখ্যাত সাহিত্যিক জয় গোস্বামীর লেখা নুন কবিতা বলেছে, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। আমরা বলতে এখানে বোঝাচ্ছে যে সমাজে খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। এই শ্রমজীবী মানুষেরা কিন্তু সারা দিন রাত কায়িক পরিশ্রম করে এবং তাদের মনের মধ্যে সুখের থেকে দুঃখটাই কিন্তু বেশি রয়েছে। তাই তাদের যে পেট চালানোর জন্য সুখ পরিত্যাগ করতে হবে, তারা কিন্তু এটা সবসময় প্রতিনিয়ত ভেবে থাকে। এই কারণে কি হয়, এই সমস্ত মানুষদের মনের মধ্যে কিন্তু উচ্চাকাঙ্ক্ষা অর্থাৎ মনের মধ্যে বড় ইচ্ছা থাকে না। এই জন্যই তারা বলছেন যে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, অর্থাৎ তাদের যে যা কিছুই রয়েছে অতি সামান্য হলেও তারা কিন্তু খুশি হয়ে থাকে, তারা এই ভাগ্যটিকে মেনে নেয়। এরপর পরের লাইনে বলেছে যে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। দু ভাই বলতে এখানে বোঝাচ্ছে বাপ বেটা, আর গঞ্জিকা বলতে বোঝাচ্ছে গাঁজা। গাঁজা একটা মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য। আসলে এখানে বলছে যে তাদের যে
অর্থ উপার্জন তারা যে করে সেটাতে কিন্তু যথেষ্ট নয়, এবং তারাও অসুখ বিসুখে ভোগে অন্যান্য সাধারণ মানুষের মতো। এই অসুখ বিসুখে ভোগার সময় তাদের যে ঔষধ বা সেবা শুশ্রূষার যে খরচা, সেই খরচাও কিন্তু কুলিয়ে উঠতে পারে না। তাই তারা কি করে, ধার দেনাতে ঋণগ্রস্ত হয়ে পড়ে, ঋণে জর্জরিত হয়ে পড়ে। এই ধার দেনা মেটানোর জন্য, অর্থ উপার্জনের জন্য তাদের মনের মধ্যে যে দুঃখ কষ্ট সেটা সাময়িক ভুলে যাওয়ার কারণে কি হয়, রাত্রির বেলাতে বাপ বেটা মিলে গঞ্জিকা সেবন করে, অর্থাৎ গাঁজা টানে। এবার গাঁজাতে কি হয়, তারা কিন্তু অন্য জগতে চলে যায়। তারা কল্পনা করে, তারা একটা কৃত্রিম সুখ লাভের প্রচেষ্টা করে, যেটার মাধ্যমে ইহ জগৎ থেকে, অর্থাৎ তাদের বাস্তবিক সমাজের যে দুঃখ কষ্ট সেটা কিন্তু সাময়িক হলেও ভুলে যাওয়ার প্রচেষ্টা চালায়। এরপর বলেছে, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। অর্থাৎ তাদের মনের মধ্যেও কিন্তু সৌন্দর্য বোধের জাগ্রত হয় যখন খেটে খুঁটে সামান্য অর্থের পরিবর্তে যখন হাতে একটু বেশি পরিমাণ টাকা পয়সা পায়, তখন তাদের যে মনের মধ্যে যে শখ, সেই শখ পূরণের জন্য তারা কি করে, বাড়িতে ফেরার পথে বাজার থেকে গোলাপ চারা কিনে আনে। আর কি করে, বাজার একটা মাত্রা ছাড়া, অর্থাৎ যতটা পরিমাণে তাদের দিন চলে যাওয়ার কথা তার তুলনায় অতিরিক্ত বাজার করে ফেলে তারা। অর্থাৎ অন্যান্য মানুষের মতনও কিন্তু তারাও চায় সুখের সন্ধান পেতে। এরপর বলেছে, কিন্তু পুতব কোথায়, ফুল কি হবেই তাতে, অনেক পরের কথা, টান দি গঞ্জিকাতে। পরবর্তী লাইনে আবার তারা ভেবেছে যে আমরা যদি এই গোলাপ চারাটা কিনি তাহলে পুতবোটা কোথায়, অর্থাৎ আমাদের তো থাকার জায়গায় সেরকম নেই যে বিস্তর জায়গা থাকবে, বড় উঠোন থাকবে, বাংলো টাইপের বাড়ি থাকবে, ফুল বাগান থাকবে, ইত্যাদি থাকবে, তো এগুলো তো কিছুই নেই। তাই স্থান অভাব তারা পরবর্তীকালে বুঝতে পেরেছে এবং সংশয় প্রকাশ করে বলেছে যে পুতব কোথায়, আবার আমি যদি এই গাছটি বাড়িতে আনি, সেবা চর্চার অভাবে সেই গোলাপ গাছে কি ফুল ফুটবে আদৌ, এটাও কিন্তু সংশয় প্রকাশ তারা করেছেন। এই জন্য আবার সেই দুঃখের কথা যখন তাদের মনের মধ্যে পড়ে, তখন কি করে না, গঞ্জিকা অর্থাৎ গাঁজা তারা আবার সেবন করে। তারা আবার অন্য জগতে কৃত্রিম সুখ লাভের প্রচেষ্টায় নিজেকে তুলে ধরতে চায়। তারপর বলেছে যে আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। এইভাবেই প্রতিনিয়ত প্রত্যেক দিন তাদের জীবন দুঃখ কষ্টে জর্জরিত হয়ে রয়েছে। দুঃখকে সঙ্গী করেই তাদের কি দিন কেটে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, অর্থাৎ মাঝরাতে তারা বাড়ি ফেরে। খেতে বসে রাগ চলে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। হয়তোবা সকালবেলা তারা সামান্য ভাত, ফ্যান ভাত রান্না করেছে, সামান্য কিছু খেয়ে দৈহিক পরিশ্রমের জন্য তারা বাইরে গেছে এবং কাজকর্ম করে তাদের বাড়ি ফিরতে সম্ভবত মাঝরাত হয়ে গিয়েছে। সেই সময় তারা যখন জঠর জ্বালা মেটানোর জন্য খেতে বসেছে, তখন কি হয়েছে, তখন দেখছে যে বাড়িতে এত অভাব রয়েছে যে সামান্য নুন কেনার মতন অর্থ নেই। এতে কি হয়েছে, ঠান্ডা ভাত, এই যে সকালে রান্না করেছে ঠান্ডা ভাত রয়েছে, এই ঠান্ডা ভাতে যে একটু নুন ছিটিয়ে চটকে মেখে খাবে সেটারও কিন্তু তাদের উপায় নেই। অর্থাৎ কথাই আছে না, নুন আনতে পান্তা ফুরোনোর মতন অবস্থা।
আসলে তাদের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে থাকে। এটা কিন্তু আমাদের সমাজে নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের একটা প্রতিফলন এই লাইনের মাধ্যমে কবি আমাদের সামনে তুলে ধরেছেন। ঠিক আছে, দেখো, নুন এমনই একটা জিনিস, লবণ এমনই একটা জিনিস, তুমি সামান্য শরবত খাও লবণ লাগবে, বিস্কুট খাও লবণ লাগবে, বা বিরিয়ানি রান্না করে খাও লবণ লাগবে। তাই লবণ বা নুন কিন্তু ইতিহাসও সাক্ষী রয়েছে। তুমি বলবে কীরকম? দেখো, গান্ধীজি কিন্তু এই যে ডান্ডি অভিযান করেছিলেন, লবণ সত্যাগ্রহ যে আইন ভঙ্গ করেছিলেন, কিসের জন্য? সেই লবণ নুনের কারণেই কিন্তু। ইতিহাসও যেমন নুনকে নিয়ে সাক্ষী রয়েছে, সাধারণ বস্তু হলেও এই নুনও কিন্তু আমাদের সাহিত্যেও উঠে এসছে, এবং সাহিত্যে শুধু উঠে আসেনি, নিম্নবিত্ত খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের যে চাওয়া পাওয়া, ভালো লাগা মন্দ লাগা ইত্যাদি কিন্তু নুন কবিতার মাধ্যমে কবি আমাদের সামনে তুলে ধরেছেন। ঠিক আছে, বলেছে রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। অর্থাৎ খিদের জ্বালাতে অতিষ্ঠ হয়ে কি হয়েছে না, মাথার মধ্যে রাগ চড়ে গেছে। তাই এই সময়ে আরেকটা কি হচ্ছে ব্যাপার, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করে ঝগড়া লেগে গেছে। কেন? খাবারের মধ্যে নুন নেই, খিদের জ্বালা, একে তো কষ্ট, দুঃখ, শারীরিক পরিশ্রম, তার উপর রাত্রেবেলা যদি সামান্য খেতে বসেও যদি একটু ভালো মন্দ খাওয়া না হয়ে ওঠে, মন তো খারাপ আরও বেশি হবেই, রাগ তো উঠবেই, তাই না? তাই কি হয়েছে না, বাপ বেটা দুই ভাই মিলে গোটা পাড়া মাথায় করে তুলেছে, তর্কাতর্কি শুরু হয়ে গিয়েছে, কেন নুন নেই বাড়িতে। এরপর বলেছে করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। মানে চিৎকার চেঁচামেচি করলেও সমাজের অন্য শ্রেণীর মানুষদের কোনো যে যায় আসে না, এটাই বোঝাতে যাচ্ছে। তাই বলেছেন তারা, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। রাষ্ট্রের কাছে তাদের একটাই দাবি যে তাদের এই শুকনো ভাত, তাদের এই ঠান্ডা ভাত, বাসি ভাতে সামান্য হলেও লবণের ব্যবস্থাটা হোক। এইভাবে জয় গোস্বামী নুন কবিতার মাধ্যমে নিম্নবিত্ত সম্প্রদায়ের স্বপ্ন দেখা যেমন আমাদের সামনে তুলে ধরেছেন, তেমনি কিন্তু স্বপ্ন ভেঙে যাওয়ার কথাও আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছেন। কবিতাটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো।